অবশেষে মিথ্যে হলো জরিপ সংস্থার পূর্বাভাস। গেল কয়েক মাস থেকে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের পরাজয়ের যে আভাস মিলছিল তা মিথ্যে হলো এবারের নির্বাচনে। আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন এটি। শেষ পর্যন্ত কোনো প্রার্থী যদি ৫০% ভোট না পান, সেক্ষেত্রে নির্বাচন করাবে দ্বিতীয় দফার ভোটে। আগামী ২৮ মে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আপনারা যারা তুরস্কের নির্বাচন নিয়ে আগে থেকেই সচেতন, আপনাদের আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। দর্শক বন্ধুরা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। দর্শক বন্ধুরা, তুরস্কের নির্বাচনকে কেন্দ্র করে সারা বিশ্বের মানুষ তাকিয়েছিল শুধুমাত্র কে হচ্ছে তুরস্কের প্রেসিডেন্ট, কিন্তু শেষ পর্যন্ত নির্বাচনে কেউ জিততে পারল না। কারণ তুরস্কের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী 50%-এর চেয়ে বেশি ভোট পেতে হবে, তাহলে সে হবে প্রেসিডেন্ট। কিন্তু অল্প কিছু ভোটের কারণে রিসেপ তাইয়েব এরদোয়ান তিনিও জিততে পারলেন না। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে আগামী ২৮ তারিখ আবার নির্বাচন অনুষ্ঠিত হবে, আর সেই নির্বাচনে অংশগ্রহণ করবেন এই সকল প্রার্থীরা, আর সেখানে যে জয়ী হতে পারবে সে হবে তুরস্কের প্রেসিডেন্ট। তো দর্শক বন্ধুরা, কিন্তু অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান অন্য সকল প্রার্থীর চেয়ে ২৪ লক্ষ ভোট বেশি পেয়েছেন, তবুও তুরস্কের নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী জিততে পারলেন না। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয় নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু আপনাদেরকে ভিডিও দেখাবো। আপনারা সেই ভিডিওগুলো দেখলে অত্যন্ত চমৎকার কিছু বিষয় বুঝতে পারবেন। তো দর্শক বন্ধুরা, চলুন আমরা সেই সকল বিষয়গুলো আগে পরিপূর্ণ বুঝে আসি, তারপরে সেই সকল বিষয় নিয়ে আপনাদেরকে বিস্তারিত বুঝাবো। ধারণাই সত্যি হলো। সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই দেখলো তুরস্কবাসী, আর এতে এগিয়ে বর্তমান প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান। তবে এগিয়ে থাকলেও ২০ বছর ধরে ক্ষমতায় থাকা এরদোয়ান আরেক দফা প্রেসিডেন্ট হবেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। কেননা সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রয়োজনীয় ৫০% ভোট পেতে এখনো সমর্থ হননি তিনি। গণনার এক পর্যায়ে তার ভোট ৫০% ছাড়িয়ে গেলেও পরে আবারও পিছিয়ে পড়েন তিনি। তার ভোট নেমে যায় ৫০%-এর নিচে। অপরদিকে ৪৪%-এর বেশি ভোট পেয়ে এরদোয়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কেমাল কিলিচদারোগলু। এছাড়াও তৃতীয় প্রার্থী সিনান ওগান পেয়েছেন ৫.৩% ভোট। ভোট গণনা শেষ না হলেও শীর্ষ দুই প্রার্থী নির্বাচনে এগিয়ে থাকার দাবি করেছেন। এরদোয়ান শিবিরের বিরুদ্ধে কয়েকটি কেন্দ্রের ফলাফল প্রত্যাখ্যানের অভিযোগ তুলে শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা দিয়েছেন বিরোধী নেতা কিলিচদারোগলু। স্থানীয় সময় রোববার রাতে এক টুইট বার্তায় চূড়ান্ত স্বাক্ষরিত রিপোর্ট না দেওয়া পর্যন্ত কোনো অবস্থাতে ব্যালট বাক্স না ছাড়ার আহ্বান জানান তিনি। আধুনিক তুরস্কের ১০০ বছরের ইতিহাসে সবচেয়ে তাৎপর্যপূর্ণ নির্বাচন এটি। শেষ পর্যন্ত কোনো প্রার্থী যদি ৫০%-এর ভোট না পান, সেক্ষেত্রে নির্বাচন করাবে দ্বিতীয় দফার ভোটে। আগামী ২৮ মে হবে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। আপনারা যারা তুরস্কের নির্বাচন নিয়ে আগে থেকেই সচেতন, আপনাদের জানা আছে কোনো প্রার্থী যদি এককভাবে ৫০% ভোট না পান, তাহলে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না। অর্থাৎ ৫০% সর্বনিম্ন ভোট পেতে হবে বা তার চেয়ে বেশি। যদি ৫০%-এর নিচে নেমে আসে, তাহলে পুনরায় প্রেসিডেন্ট ভোট অনুষ্ঠিত হবে। আপনাদের জানা আছে যে প্রেসিডেন্ট ভোট সরাসরি ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করেন, এখানে পার্লামেন্ট মেম্বারদের কোনো রোল নেই, এবং তার অর্থ দাঁড়াচ্ছে যে শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচন ১৪ দিন পরে আবার অনুষ্ঠিত হবে। অর্থাৎ সেই তারিখটিও আগে থেকেই ঘোষণা করা আছে। যদি দ্বিতীয় দফা ভোট গ্রহণের প্রয়োজন হয়, সেটি হচ্ছে ২৮ মে। ২৮ মেতে আবার পুনরায় নির্বাচন হবে। সেদিকেই এখন পরিস্থিতি এগোচ্ছে, কারণ সামান্য আর অল্প প্রায় ৩.something% ভোট কাউন্টের পরে ফলাফল খুব বেশি হেরফের হবে বলে মনে করছি না, হলেও হতে পারে। যাই হোক প্রিয় দর্শক, এখানে একটি মূল্যায়ন হচ্ছে যে এখানে বেশ কিছু ভোট অন্যদিকে কাউন্ট হয়ে গিয়েছে। যেমন আরেকজন প্রেসিডেন্ট প্রার্থী তিনি সিনান ওগান, তিনি পেয়েছেন 5.26% ভোট। আর আরেকজন প্রার্থী তার শেষ মুহূর্তে এসে তিনি প্রত্যাহার করেছিলেন তার প্রেসিডেন্ট পদ থেকে, তিনি তার প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছিলেন, তিনি পেয়েছেন 0.44%। প্রিয় দর্শক, এই পার্সেন্টে তারা কিন্তু অনেক ভোট তারা কেড়ে নিয়েছেন। যেমন 5.26% ভোট যে সিনান ওগান পেয়েছেন, তিনি ২৮ লাখ ভোটারের মন কেড়েছেন। ২৮ লাখ ভোট তাকে ভোট দিয়েছেন। আর যে ব্যক্তি তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন, ইনসি, তিনিও কিন্তু এই মহরিম ইনসি, তিনিও তাকে ভুল করে হয়তো বিভিন্নজন ভোট দিয়ে ফেলেছে, সেখানেও তিনি 2,32,000-এরও বেশি ভোট পেয়েছেন। এই ভোটগুলোর যদি সঠিক কাউন্ট হতো, তাহলে হয়তো এর মধ্যে ফলাফল অন্যরকম হয়ে যেত। আমরা এখন পর্যন্ত যা দেখছি যে প্রেসিডেন্টের পদটি ঝুলন্তই থেকে যাচ্ছে দ্বিতীয় দফা নির্বাচনের জন্য। অতীতেও এরকম দ্বিতীয় দফা নির্বাচনে এরদোয়ান প্রেসিডেন্ট হয়েছিলেন। এই মুহূর্তে এরদোয়ান এবং তার একে পার্টি এবং তার যে পিপলস অ্যালায়েন্স, তারা ফুরফুরে মেজাজে আছে, তারা উৎসবের আমেজে মধ্যরাতে তারা জড়ো হয়েছে। আর অন্যদিকে পার্লামেন্ট ইলেকশনের কথা বলি। পার্লামেন্ট ইলেকশনে
যেটি হয়েছে, আমি বললাম এই মুহূর্তে আপনাদেরকে যে 96.41% ভোট গণনা শেষ হয়েছে এবং এই পার্লামেন্ট ইলেকশনে এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পারছি যে অন্তত 49.47% ভোট পেয়েছেন একে পার্টির নেতৃত্বাধীন যে পিপলস অ্যালায়েন্স রয়েছে, আর তার বিপরীত যে জোট রয়েছে সিএসপি নেতৃত্বাধীন ন্যাশনাল অ্যালায়েন্স, তারা পেয়েছে 35.09% ভোট, আর অন্যান্য আছে 10.32%। সুপ্রিয় দর্শক, এখানে কিন্তু নির্দিষ্ট করে কারা কত আসন পেয়েছেন অর্থাৎ পার্লামেন্ট মেম্বার হয়েছেন সে তথ্যও চলে এসেছে। এখানে একে পার্টি আলাদাভাবে 267টি তারা মেম্বার অফ পার্লামেন্ট আসন পেয়েছে, এই যে ভোট গণনা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত। এবং আমরা দেখছি যে সিএসপি তারা পেয়েছে 167টি পার্লামেন্ট মেম্বার, আর অন্য আরও 62 মেম্বার অফ পার্লামেন্ট তারা সিকিউর করেছে। এভাবেই আমরা দেখতে পাচ্ছি যে তুরস্কের নির্বাচনে পার্লামেন্টে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে একে পার্টি এবং তাদের নেতৃত্বাধীন জোট। কিন্তু অন্যদিকে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রেসিডেন্ট ইলেকশনটি এখনও অমীমাংসিত রয়ে গেছে। আমরা নির্দিষ্ট করে একে পার্টি 267টি আসন পেয়েছে মেম্বার অফ পার্লামেন্ট, আর তাদের যে জোট পিপলস অ্যালায়েন্স তারা পেয়েছে মোট 323টি আসন। অর্থাৎ একে পার্টির নেতৃত্বাধীন যে জোট রয়েছে তারা 323টি আসন পেয়েছে পার্লামেন্ট মেম্বারের 600টি আসনের মধ্যে, আর বিপরীত দিকে যে ন্যাশনাল অ্যালায়েন্স রয়েছে সেই ন্যাশনাল অ্যালায়েন্স পেয়েছে মোট তারা সম্মিলিতভাবে 211টি আসন, আর অন্য আছে 66 অর্থাৎ 66টি আসন তারা পেয়েছে। সুপ্রিয় দর্শক, আজকে আলোচনা আর দীর্ঘায়িত করব না। এই নির্বাচন অনেক নাটকীয়, সারা বিশ্বের অসংখ্য অগণিত কোটি কোটি মানুষ তাকিয়ে আছে তুরস্কের নির্বাচনের ফলাফলের দিকে। পশ্চিমাদের আগ্রহের কমতি নেই। পশ্চিমা মিডিয়াগুলো যেভাবে নেতিবাচক রিপোর্ট করেছে সেই নেতিবাচক রিপোর্টকে অনেকটাই এরদোয়ান এবং একে পার্টি দেখিয়ে দিয়েছেন যে তাদের নেতিবাচক রিপোর্টের দিকে জনগণের দৃষ্টি নেই। এখন পর্যন্ত প্রেসিডেন্ট ভোটে এগিয়ে আছেন এরদোয়ান, এবং এই এগিয়ে থাকার মধ্য দিয়েও অমীমাংসিত থেকে যাবে হয়তো দ্বিতীয় দফা। তাইয়েপ এরদোয়ান মুসলিম বিশ্বের গত 20 বছরের সবচেয়ে আলোচিত এবং প্রভাবশালী একজন নেতা। ইসলামী সংস্কৃতি এবং ভাবধারায় বিশ্বাসী একজন প্রতাপশালী লিডার বলা যায় তাকে, যিনি দাপটের সাথে তুরস্কের প্রায় 10 বছরের প্রধানমন্ত্রী এবং 10 বছরের রাষ্ট্রপতি হিসাবে ক্ষমতাসীন হয়ে আছেন। এরদোয়ান একাধারে একজন সফল রাষ্ট্রনায়ক, অটোমান সাম্রাজ্যের আধুনিক পুনরুদ্ধারকারী এবং তুরস্ককে বিশ্বব্যাপী জনপ্রিয় করে তোলার একজন সাহসী কারিগরও বটে। এই বিশ্ব নেতার অগ্নি পরীক্ষা চলছে, কারণ আজ তুরস্কে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট নির্বাচন হচ্ছে। তিনি কি পারবেন এই নির্বাচন থেকে জিতে আসতে? মুসলিম বিশ্বে তার জনপ্রিয়তা কি আরো ধারাবাহিক হবে? এই বিষয়ে পুরো বিশ্বে এরদোয়ানের পক্ষ বিপক্ষ শিবিরেই ব্যাপক আগ্রহ আছে আমারও। চলুন প্রিয় দর্শক, আমরা এই বিষয়ে একটু জেনে আসি। 24শে জুলাই 2020 শুক্রবার ইস্তাম্বুলের ঐতিহাসিক স্থাপনা আয়া সোফিয়ায় হাজির হয়েছেন লক্ষাধিক মুসল্লি। মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন তুরস্কের ধর্মমন্ত্রী অধ্যাপক ডক্টর আলী এরবাস। খুতবা শেষে ইমাম জমকালো মেহরাবে দাঁড়ালেন, পেছনে মুসল্লি হয়ে দাঁড়ালেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। নামাজ শেষ হলো, এর মধ্য দিয়ে 86 বছর পর আবারও আয়া সোফিয়া মসজিদের জন্য উন্মুক্ত হয়ে গেল। এই ক্যারিসমাটিক কার্যক্রমের মূল ব্যক্তি ছিলেন এরদোয়ান। পশ্চিমা বিশ্বের অসন্তোষ এবং সকল প্রকার বাধা উপেক্ষা করে তিনি আয়া সোফিয়াকে মসজিদে ফিরিয়ে এনেছিলেন। সেকুলার কামাল আতাতুর্কের তুরস্কে ইসলামী চিন্তা চেতনাকে ছড়িয়ে দিয়েছেন তিনি। হিজাব বৈধ করেছেন, মসজিদের সংখ্যা বাড়িয়েছেন। তরুণদের মুসলিম চেতনায় উদ্বুদ্ধ করতে দি রিলিজ কুরুলুস সহ তুর্কি ঐতিহ্য গাথা বিভিন্ন সিরিয়াল বানিয়েছেন। পশ্চিমা বিশ্বের সাথে চোখে চোখ রেখে তুরস্ককে এগিয়ে নিতে নানা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন। ফিলিস্তিনের পক্ষে সবসময় জোরালো ভূমিকা পালন করেছেন তিনি। এ ধরনের অসংখ্য কাজ এরদোয়ানকে তুর্কি তরুণ এবং মুসলিম তরুণদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তুলেছে। 2009 সালে প্রকাশিত বিবিসির জরিপে এরদোয়ান আরব বিশ্বের মুসলিম তরুণদের 50% বেশি ভোট পেয়ে সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ঘোষিত হয়েছেন। এই এরদোয়ানের সামনে আজকে নির্বাচন। ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে, একজন এরদোয়ান, অপরজন কামাল কুলুসদারোগলু। এরদোয়ান যেভাবে ধর্মপ্রেমী এবং ক্যারিসমাটিক নেতা, কুলুসদারোগলু তেমনই একজন সেকুলার কামাল আতাতুর্কের অনুসারী নেতা। বলা হচ্ছে সকল বিরোধী দল মিলে যাওয়ার কারণে প্রেসিডেন্ট এরদোয়ান তার রাজনৈতিক ক্যারিয়ারে এই প্রথম সবচেয়ে কঠিন এক নির্বাচনী পরীক্ষার মুখে পড়েছেন। তবে বাস্তবে তুর্কি তরুণদের মধ্যে এরদোয়ানের জনপ্রিয়তা একদম কমেনি, বরং বেড়েছে।
কয়েকদিন আগে 17 লক্ষ মানুষ নিয়ে ঐতিহাসিক নির্বাচনী সমাবেশ করেছেন এরদোয়ান। 20 বছর বয়সী তুর্কি তরুণ সালেহ কাকে ভোট দেবেন সেটা বলতে গিয়ে তিনি বলেন, আমি মনে করি এরদোয়ান একজন ক্যারিসমেটিক নেতা। তুরস্কের রাজনীতিতে এ ধরনের নেতা থাকা গুরুত্বপূর্ণ। আরও একজন তুর্কি তরুণী 20 বছর বয়সী গিজেম মনে করেন প্রেসিডেন্ট এরদোয়ানই তুরস্কে সবার স্বাধীনতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজকে তুরস্কে যে যা করতে পছন্দ করে সেটাই সে করতে পারে। কয়েক দশক আগে তার বিরোধীরাই লোকজনের স্বাধীনতা খর্ব করেছে। আমার মতো যেসব নারী হিজাব পরতো তাদের বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ ছিল না। সর্বশেষ এরদোয়ানের দল একে পার্টি আয়া সোফিয়ায় দোয়া মোনাজাত করে নির্বাচনী প্রচারণা শেষ করেছে। তুর্কি তরুণদের মধ্যে এই যে ইসলামকে নিয়ে চাষাবাদ করা দীর্ঘ মিশনারির কাজ, এই কাজই এরদোয়ানকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন এবং নির্বাচনে জয়ী করে আনবে ইনশাআল্লাহ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো এই কথাগুলো শুনে এবং এই বিশ্লেষণকৃত এই ভিডিওগুলো দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তুরস্কের নিয়ম অনুযায়ী একজন প্রার্থী কমপক্ষে 50% ভোট পেতে হবে, তাহলে সে হবে তুরস্কের প্রেসিডেন্ট। কিন্তু সেখানে রিসেপ তাইয়েপ এরদোয়ান অল্প সংখ্যক কিছু ভোটের কারণে তিনি 50% খরচ করতে পারেননি, এজন্য তিনিও হতে পারলেন না। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাগুলো শুনে কি বুঝতে পেরেছেন? তাহলে কি আগামী 28 তারিখ আবারও নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে কি রিসেপ তাইয়েপ এরদোয়ান নির্বাচনে প্রেসিডেন্ট হতে পারবেন? তো দর্শক বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ, আসসালামু